স্যার, আমরা আমরা লক্ষ্য করছি যে আপনারা একটা জনতার দল গত 24শে মে 2025 তারিখে একটি আয়োজন করেছিলেন মত বিনিময় সভার। সেই মত বিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল আহ, সাধারণ যে ছাত্র জনতা আছে, যারা বেসামরিক জনগণ এবং তারা সক্ষম সামরিক প্রশিক্ষণ নীতি, তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, দেশের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগানো, যেমনটি আপনারা আলোচনায় বলছিলেন। তো আচ্ছা, তারা যদি সামরিক প্রশিক্ষণ নেয়, তাদের কি কি উপকার হবে এবং সামরিক প্রশিক্ষণ নেওয়া নাগরিক এবং সামরিক প্রশিক্ষণ না নেওয়া নাগরিকের মধ্যে পার্থক্যটা কি স্যার? ধন্যবাদ। সবার প্রথমেই আমরা যেটা ব্যাখ্যা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশের মৌলিক সামরিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অথবা আমাদের দেশের যে তরুণ সমাজ আছে তাদের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ পদ্ধতিটা কি হবে সেটা নিয়েই আমরা আসলে একটা মুক্ত আলোচনা এবং মত বিনিময় সভার আয়োজন করেছিলাম গত 24 তারিখে। তো ব্যাপক সাড়া পড়েছে এবং আপনাকে ধন্যবাদ যে আপনার মাধ্যমে অনলাইনে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের সাথে এই ব্যাপারটি সংক্ষেপে ব্যাখ্যা করার একটা সুযোগ পাওয়া গেল। প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে পৃথিবীর প্রায় 49টি দেশে এই মুহূর্তে এই ধরনের মৌলিক সামরিক প্রশিক্ষণ পদ্ধতি চালু আছে। তো অবশ্যই সেই রাষ্ট্রগুলো উপকার পাচ্ছে বলেই এই পদ্ধতিটা সেই সব দেশে চলছে। দিস ইজ পয়েন্ট নাম্বার 1। 2 নম্বর যেটা হচ্ছে যে অনেকের ভেতরেই ধারণা থাকে যে মৌলিক সামরিক প্রশিক্ষণ যদি দেওয়া হয় তাহলে যারা এই মৌলিক সামরিক প্রশিক্ষণ নেবে তারা কি দেশের জন্য আবার সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ত হবে কিনা, এই জিনিসটাও আমরা আমাদের আলোচনায় ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আর তৃতীয়ত যে এই জিনিসটা সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল যে তাহলে জনতার দল যে মৌলিক সামরিক প্রশিক্ষণের ব্যাপারটি প্রপোজ করছে, এই প্রপোজালের কি, এটা কারা করবে, কিভাবে করবে, এই জিনিসটা সম্পর্কে তারা সবাই জানতে খুব আগ্রহী। তো প্রথমেই আমি যে জিনিসটা এখানে খুব সহজভাবে ব্যাখ্যা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে উদ্দেশ্য কি। বাংলাদেশের জন্য যে মৌলিক সামরিক প্রশিক্ষণ আমরা প্রস্তাবনা করছি, এই মৌলিক সামরিক প্রশিক্ষণটির যে উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলাদেশের যে তরুণরা আছে তাদেরকে 3টি ডাইমেনশনে সক্ষম করে তোলা। প্রথম ডাইমেনশন হচ্ছে তারা ইন্টারমিডিয়েট পাস করার পর মাস্টার্স পাস করা পর্যন্ত যে সময়টা আছে এই সময়টাতে বাংলাদেশের যে বিরাট তরুণ সমাজ আছে তারা কর্মক্ষম হয় না। শুধুমাত্র টিউশনি ছাড়া তারা আর কোনো ধরনের কাজে খুব একটা স্কিল ডেভেলপ করতে সক্ষম হয় না। সুতরাং আমাদের এই বিএমটি যে কার্যক্রম আছে, বেসিক মিলিটারি ট্রেনিং, বাংলায় যেটাকে আমরা বলছি মৌলিক সামরিক প্রশিক্ষণ, এটাকে সংক্ষেপে আমরা বলছি বিএমটি। এই বিএমটি করার সময় তাদের প্রথম যে সক্ষমতাটা বৃদ্ধি করানোর চেষ্টা করা হবে সেটা হচ্ছে তাদের লিডারশিপ স্কিল, তাদের টিম বিল্ডিং স্কিল এবং অন্যান্য যে বেসিক স্কিল আছে সেই স্কিলটা এনহ্যান্স করা হবে, যেন তারা ইন্টারমিডিয়েট পাস করার পরেই তাদের ছোটখাটো আয় উপার্জনের একটা ব্যবস্থা হয়। পার্ট টাইম জব হতে পারে, সাইড হাসেল হতে পারে, ইন্টার্ন হতে পারে। তো এই জাতীয় জায়গায় তাদেরকে কানেক্ট করা, সো দ্যাট তারা এই জায়গায় কানেক্টেড হলে পরে স্বল্প পরিসরে তার নিজের যে ব্যয় আছে তারা সংকুলন করতে পারবে। এতে যেটা হবে, দুটো কাজ হবে। 1 নম্বর হচ্ছে তাদের পরিবারের উপরে প্রেশারটা কমবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল থেকে একটা মানুষ যদি উপার্জনের ব্যাপারে চিন্তা ভাবনা করতে শুরু করে, প্রয়োজনীয় স্কিল ডেভেলপ করতে শুরু করে, তাহলে খুব দ্রুত কিন্তু সে কর্মক্ষম হয়ে উঠবে এবং চাকরি জীবনে অথবা ব্যবসায়িকভাবে সে তার জীবনটা আর্লি শুরু করতে পারবে। তো এটা হচ্ছে একটা অংশ যেটাকে আমরা বলছি হাসলার পার্ট। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। এই দুর্যোগ প্রবণ দেশে এতটাই দুর্যোগ প্রবণ যে পৃথিবীতে 7ম দুর্যোগ প্রবণ দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং প্রতি বছর এই বাংলাদেশে ঘূর্ণিঝড় হয়, বন্যা হয়। সুতরাং এরকম একটা দেশের যে তরুণ সমাজ আছে তারা কিন্তু অটোমেটিক্যালি এই জাতীয় দুর্যোগের সময় দেশবাসীর পাশে এসে দাঁড়ায় এবং তাদেরকে বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা দিয়ে উদ্ধারের চেষ্টা করে। আমাদের এই বিএমটির আরেকটা উদ্দেশ্য হচ্ছে তাদের এই সক্ষমতাকে বৃদ্ধি করা। যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ অথবা মানে মনুষ্য সৃষ্ট দুর্যোগের ভিতরে আমরা বলতে পারি আগুন লাগা অথবা ভবন ধস, আর প্রাকৃতিক দুর্যোগের ভিতরে আমরা বলতে পারি বন্যার কথা, ঘূর্ণিঝড়ের কথা, জলোচ্ছ্বাসের কথা। এই জাতীয় যেই মানে দুর্যোগগুলো হবে, এই দুর্যোগের সময় আমাদের তরুণ সমাজ প্রথমত যদি তারা প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইডের উপরে ট্রেইনড হয়, তারপরে আগুন কিভাবে নেমানো যায় সেই ব্যাপারে প্রশিক্ষিত হয়, বন্যা হলে পরে কিভাবে ত্রাণ নিয়ে পরিকল্পিতভাবে দলগতভাবে
বন্যা দুর্গত এলাকায় পৌঁছানো যায় নিরাপদে, ত্রাণ বিতরণ করা যায় সিস্টেমেটিক ভাবে এবং ত্রাণ বিতরণ শেষে ফিরে আসা যায়, এই প্রশিক্ষণগুলো তাদেরকে যদি আমরা দেই, তাহলে বাংলাদেশের যে কোনো দুর্যোগে তারা কিন্তু মেইন স্ট্রিম যে রিলিফ ওয়ার্কার আছে তাদের পাশাপাশি ভলান্টিয়ার হিসেবে অত্যন্ত কার্যকরীভাবে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবে। এবং এর ফলে যেটা হবে, আগে একটা দুর্যোগ যদি আমি 10 দিনে মানে ট্যাকেল করতে পারতাম, এখন সেটা 2 দিনে অথবা 3 দিনে হয়তো আমরা অত্যন্ত কার্যকরভাবে সেখানে আমাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা দেখাতে পারবো। আর তৃতীয়ত যে অংশটা আছে সেটা হচ্ছে যে যদি কখনো যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা সামরিক বাহিনীর সাথে কিভাবে ভলান্টিয়ার হিসেবে যোগদান করে বাংলাদেশের যে দেশ রক্ষা অথবা সার্বভৌমত্ব রক্ষার যে মেকানিজমটা আছে সেই মেকানিজমটাকে কিভাবে তারা আরো শক্তিশালী করতে পারে, এই ব্যাপারেও তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সুতরাং আমি আবারও রিক্যাপ করে বলছি যে 3টা সক্ষমতা তাদের বাড়ানো হবে। 1 নম্বর হচ্ছে তাদের ব্যক্তিগত উপার্জনের জন্য যে স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন সেইখানে গুরুত্ব দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে দুর্যোগকালীন সময়ে তারা যেন একজন ত্রাণ কর্মী হিসাবে অথবা রিলিফ ভলান্টিয়ার হিসাবে অত্যন্ত আস্থার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে, সেই সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হবে। আর 3 নম্বরে হচ্ছে দেশের যদি কোনো যুদ্ধ অথবা যুদ্ধকালীন সময়ের মতো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কিভাবে তারা মিলিটারি ফোর্সেসের সাথে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ রক্ষায় এগিয়ে আসতে পারে সে ব্যাপারে প্রশিক্ষিত করা হবে। এখন অনেকের মনে প্রশ্ন যে এই প্রশিক্ষণটা তাহলে কিভাবে দেওয়া হবে এবং কারা করবে। প্রথমেই যে প্রশ্নটার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি যে এই প্রশিক্ষণটা দেশব্যাপী আয়োজনের যে ব্যবস্থা আছে এই আয়োজনটি করবে রাষ্ট্র। এবং রাষ্ট্র কিভাবে করতে পারে সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লিডিংয়ে আমাদের যুব মন্ত্রণালয় এবং আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কোলাবোরেশনের মাধ্যমে দেশব্যাপী এটা করা সম্ভব। প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আমরা যদি একটি কলেজ এবং একটি মাদ্রাসা চিহ্নিত করি যেখানে এই ট্রেনিংটা দেওয়া হবে, তাহলে সেইখানে আমাদের অবসরপ্রাপ্ত যে সকল সামরিক বাহিনীর সদস্য আছে তাদের মধ্য থেকে যারা অলরেডি ট্রেনার্স, সেই ট্রেন দ্য ট্রেনার প্রোগ্রামের মাধ্যমে আমরা ট্রেনার্স তৈরি করতে পারবো এবং প্রত্যেকটা উপজেলা পর্যায়ে অন্তত একজন ট্রেনার আমরা নিয়োগ করতে পারবো। এবং এর পরবর্তীতে যেটা করা হবে, এই প্রশিক্ষণটি দেয়া হবে হচ্ছে স্কুলের যারা এসএসসি পর্যায়ে আছে তাদেরকে এবং এইচএসসি পর্যায়ে যারা আছে তাদেরকে এবং সর্বোপরি যারা কলেজ পর্যায়ে আছে তাদেরকে। কেন আমরা স্টুডেন্টদেরকে এখানে সিলেক্ট করব? কারণ হচ্ছে এই স্টুডেন্টদের ব্যাকগ্রাউন্ড চেকটা ইজিয়ার হবে এবং এই স্টুডেন্টদের রেজিস্ট্রেশন প্রসেসটা ইজিয়ার হবে স্কুলের মাধ্যমে অথবা কলেজের মাধ্যমে যখন করা হবে, এবং তাদের ট্র্যাক করাটা ইজিয়ার হবে। নেক্সট যেটা হচ্ছে যে এটা কিভাবে করানো হবে, এটা মূলত 2টা ধাপে করানো হবে। 6 মাসের ট্রেনিং, এটাকে 2 ধাপে 3 মাস 3 মাস করে করানো হবে। প্রথম যে ধাপটা আছে এই ধাপটা হচ্ছে কোর স্কিল ডেভেলপমেন্ট ধাপ। এই ধাপে যেটা করা হবে 6 সপ্তাহের ট্রেনিং এবং প্রতি সপ্তাহে একদিন যেটা করা হবে যে 6 ঘন্টার জন্য একটা ট্রেনিং মডিউল সেট করা হবে সপ্তাহে একদিন। সেইভাবে 6 সপ্তাহে 6 ঘন্টার একটা ট্রেনিং মডিউল সেট করা হবে। এই যে প্রথম ফেজটা হবে, এই ফেজে এসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোর স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, এভাবে টোটাল যে সপ্তাহগুলো আমরা বিন্যাস করেছি এই সপ্তাহগুলোতে বেসিক্যালি যেটা ইম্পার্ট করা হবে যে বেসিক মিলিটারি যে ট্রেডগুলো লাগে, লিডারশিপ কোয়ালিফিকেশনগুলো লাগে, মিলিটারি হিস্ট্রি এবং ওয়ার স্টাডিজের উপরে তাদেরকে বিভিন্ন ধরনের ক্লাস, মুভি অথবা বিভিন্ন ধরনের সিমুলেশন দেখানো হবে। এটা হচ্ছে মাইন্ডসেট ঠিক করার জন্য। এরপরে একটা অংশ থাকবে যে অংশটাতে তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য এই কাদা, মাটি, বন্যার সময় কিভাবে মানে শরীর সুস্থ রেখেও কাজ করা যায় এই জিনিসগুলো প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি তাদেরকে সাইবার সিকিউরিটি এবং ব্যক্তিগত আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্সের উপরে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হবে। এরপর যে সপ্তাহগুলো আছে সেই সপ্তাহগুলোতে তাদেরকে ফায়ার সার্ভিস, তারপরে হচ্ছে ফ্লাড এফেক্টেড এরিয়াতে কিভাবে যেতে হয়, তারপর একটা যুদ্ধকালীন সময়ে বেসিক ট্যাকটিক্যাল যে ম্যানুভার আছে এগুলোর উপরে শিক্ষা দেওয়া হবে। এবং এই যে 12 সপ্তাহের ট্রেনিং শেষে 12তম সপ্তাহে তাদের একটা ছোট্ট পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যারা পাস করবে তারা দ্বিতীয় ধাপে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ হবে। দ্বিতীয় ধাপের প্রশিক্ষণটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রশিক্ষণ। এই যে প্রশিক্ষণটা আছে এই প্রশিক্ষণটা জেলা পর্যায়ে
যদি সম্ভব হয় একটি ভালো বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় কলেজ যেগুলো আছে সেইখানে আয়োজন করা হবে। এবং এইখানে যেটা করা হবে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটির উপরে তাদেরকে মানে উন্নততর প্রশিক্ষণ দেওয়া হবে, ড্রোন কিভাবে ফ্লাই করতে হয়, তারপরে যদি বন্যা হয় তখন কিভাবে নৌকা খোলাতে হয় এবং সেই নৌকা বাইতে হয়, এবং একটা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ছোটখাটো পরিকল্পনা কিভাবে করতে হয় এবং কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়, এই জাতীয় যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশে কি ধরনের পরিস্থিতি হতে পারে, এবং এই ধাপে এসে প্রত্যেক মানে যে ক্যান্ডিডেট আছে, যে পার্টিসিপেন্ট আছে, তাদেরকে অন্তত 5 থেকে 10 রাউন্ড বাংলাদেশের যে রাইফেল আছে BD-08 সেই রাইফেল থেকে গুলি করার প্রশিক্ষণ দেওয়ানো হবে, সো দ্যাট যুদ্ধকালীন সময়ে তাকে যখন অস্ত্র দেওয়া হবে তখন যেন সংক্ষিপ্ত সময়ে সে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে যুদ্ধক্ষেত্রে। সো এই দ্বিতীয় যে ধাপটা আছে, ফেজটা আছে, এই ফেজটা যখন সম্পন্ন হবে তখন তাকে 2টা জিনিস দেওয়া হবে। তার এই ধাপে যে পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলোর বেসিসে তাকে একটা স্কোরিং তৈরি হবে, সেই স্কোরের বেসিসে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে যে সে বেসিক মিলিটারি ট্রেনিং কোয়ালিফাইড এবং তার টোটাল স্কোর এত। এবং একই সাথে কেউ যদি সাইবার সিকিউরিটিতে ভালো করে তাহলে সাইবার সিকিউরিটির জন্য আলাদা ব্যাচ দেওয়া হবে, কেউ যদি ফ্লাড রেস্কিউতে ভালো করে তাহলে ফ্লাড রেস্কিউ চ্যাম্পিয়ন হিসেবে তাকে ব্যাচ দেওয়া হবে, কেউ যদি ঘূর্ণিঝড় ট্রেনিংটাতে খুব ভালো করে তাহলে তাকে সাইক্লোন চ্যাম্পিয়ন অথবা সাইক্লোন হিরো হিসেবে ব্যাচ দেওয়া হবে। এবং এই ব্যাচ এবং সার্টিফিকেট সে যখন হায়ার এডুকেশনের জন্য কোনো ভার্সিটিতে পরীক্ষা দিবে সেখানে সেটা সে উপস্থাপন করতে পারবে। সেক্ষেত্রে সরকারের সাথে আলোচনার সাপেক্ষে একটা ব্যবস্থা করা যেতে পারে যে তার ভর্তি ফি অথবা তার যে টিউশন ফি আছে সেখানে একটা ভর্তুকি দেওয়া যাবে যদি সে খুব ভালো করে ওখানে। 1 2 নম্বরে যেটা করতে পারে, তার এই প্রশিক্ষণ চলাকালীন সময়ে তার যে রেজিস্টার্ড ডাটা আছে তার ভিতরে যারা খুব ভালো করলো প্রশিক্ষণে তাদের ভেতর থেকে সরাসরি আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, বিজিবি এই সকল সংস্থায় রিক্রুটিং এর একটা রেকমেন্ডেশন যাবে। এই যে প্রশিক্ষক যিনি থাকবেন উপজেলা পর্যায়ে তিনি রেকমেন্ডেশন যদি দেয় আর তার যদি স্কোর ভালো থাকে এবং ভালো ব্যাচ থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে সেনাবাহিনীতে সৈনিক অথবা অফিসার পদবিতে যোগদানের জন্য। আরেকটা যেটা করা হবে সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরে এবং সিভিল যে সার্ভিসগুলো আছে সেখানেও একটা ব্যবস্থা করা হবে যে কোনো প্রার্থীর যদি এই ট্রেনিং এর সার্টিফিকেট, ব্যাজ এবং স্কোর যদি খুব ভালো থাকে তাহলে যেন তাকে অগ্রাধিকার দেওয়া হয়। এই অগ্রাধিকার দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে সে অলরেডি কিন্তু বেসিক লিডারশিপের উপরে প্রশিক্ষিত, সে ছোটখাটো দল পরিচালনার ব্যাপারে প্রশিক্ষিত এবং দুর্যোগকালীন সময়ে অথবা আপৎকালীন সময়ে অথবা একটা জরুরি অবস্থায় কমিউনিকেশনটা কিভাবে করতে হয় সেই ব্যাপারে সে প্রশিক্ষিত। সুতরাং যে কোনো প্রাইভেট কোম্পানি অথবা সরকারি চাকরিতে তার এই যে স্কিলটা আছে এই স্কিলটা কিন্তু তাকে খুব অ্যাডভান্টেজ দিবে। ফাইনালি এই প্রশিক্ষণ চলার সময় আমরা চেষ্টা করব বিভিন্ন গার্মেন্টসে, ব্যাংকে, তারপরে কর্পোরেট অফিসগুলোতে এবং অন্যান্য যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে অথবা সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় তাদেরকে যদি ভলান্টিয়ার হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হয়, পার্ট টাইম ওয়ার্ক করার সুযোগ দেওয়া হয়, তারা যদি ওরকম সুযোগ পায় যে সপ্তাহে 1 দিন অথবা 2 দিন ব্যাংকে গিয়ে ব্যাংকের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করলো এবং পাশাপাশি কিন্তু ব্যাংকিং এর বেসিক গুলো তারা ওখানে সরেজমিনে দেখতে দেখতে শিখলো। সো পরবর্তীতে তার যদি মনে আকাঙ্ক্ষা থাকে যে সে ব্যাংকার হিসেবে তার ক্যারিয়ার করবে তখন কিন্তু সে তার এই যে অভিজ্ঞতাটা আছে এই অভিজ্ঞতাটা ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে একটা সার্টিফিকেট হিসেবে তাকে দেওয়া হবে। সুতরাং এটা দিয়ে সে কিন্তু ওই প্রশিক্ষণ চলাকালীন সময়ে সে সামান্য আয় করতে পারলো, একই সাথে পরবর্তীতে তার ক্যারিয়ারেও কিন্তু এই সার্টিফিকেটটা একটা অ্যাডেড ভ্যালু হিসেবে কাজ করবে এবং অ্যাডভান্টেজ হিসেবে তাকে দিবে। আর একই সাথে যেটা হবে যে এই প্রশিক্ষণের পর এই প্রশিক্ষণে যেমন বন্যা প্রশিক্ষণ যে প্যাকেজটা আছে এই প্রশিক্ষণে যদি কেউ খুব ভালো করে তাহলে সেখান থেকে জেলা পর্যায়ে টপ 10 কে ওই জেলার অথবা উপজেলা পর্যায়ে 10 জন করে একটা পুল ক্রিয়েট করা হবে। এই যে পুলে যাদের নাম থাকবে তারা 1 বছরের জন্য সরকারের কাছ থেকে 5,000 টাকা অথবা 7,000 টাকা করে তারা মানে একটা সম্মানী পাবে। এই সম্মানীটা কেন পাবে? যে সে কোনো একটা চাকরি পাওয়ার আগ পর্যন্ত এই পুলে থাকবে এবং দেশের যদি কোনো দুর্যোগ হয় তাহলে সে এই দুর্যোগে সরাসরি সরকারি বাহিনীগুলোর সাথে যোগদান করতে রেডি। এই সম্মতিটা দেওয়ার কারণে তার রেডিনেস ভাতা হিসাবে, রেডিনেস অ্যালাউন্স হিসেবে তাকে এই টাকাটা দেওয়া হবে। সুতরাং এটা পেলে পরে তার জন্য একটা প্রণোদনা হিসেবে কাজ করবে এবং আমাদেরও যখন যেই মানে দুর্যোগ অথবা ত্রাণে যখন কোনো রেডিমেড হ্যান্ডস দরকার হয় তখন কিন্তু তারা এখান থেকে যোগদান করতে পারবে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের পরিকল্পনা।
আমরা আমাদের এই পরিকল্পনাটি আমাদের যে 24 তারিখের অনুষ্ঠানে আমাদের যারা জনতা ছিল তাদের সাথে আমরা শেয়ার করেছি। তারা এই পরিকল্পনাটি অত্যন্ত পছন্দ করেছে এবং তারা আমাদেরকে অনুরোধ করেছে যে এই পরিকল্পনাটি যেন তাদের মতামত সহ আমরা সরকারের কাছে উপস্থাপন করি। আমরা খুব দ্রুত এটা সরকারের কাছে উপস্থাপন করব এবং সরকার যদি এটার অর্থায়ন করে এবং বাস্তবায়ন করে তাহলে দেশব্যাপী অত্যন্ত সংক্ষিপ্ততম সময়ের ভিতরে আমরা কিন্তু আমাদের যে জনসংখ্যা আছে, তরুণ যে জনবল আছে, তাদেরকে আমরা জনসম্পদে পরিণত করতে পারবো। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের স্বর্ণের খনি নেই, আমাদের হীরার খনি নেই, আমাদের তেলের খনি নেই, আমাদের শক্তি হচ্ছে আমাদের জনগণ। সুতরাং এই জনগণকে জনসম্পদে পরিণত করার জন্য এই প্রচেষ্টা আমাদের জারি রাখতে হবে। আর এটা শুধুমাত্র আমরা অবশ্যই জনতার দলের পক্ষ থেকে প্রস্তাবনা দিচ্ছি, কিন্তু এটা শুধুমাত্র একটি দল ভিত্তিক রাজনৈতিক কর্মসূচি নয়, এটা একটা জাতীয় কার্যক্রম। সুতরাং আমরা দলমত নির্বিশেষে সবাইকে অনুরোধ করব তরুণ সমাজকে সক্ষম করে তোলার এই যে প্রচেষ্টা আমরা নিয়েছি তাকে যেন তারা স্বাগত জানায় এবং সমর্থন জানায়। আমাদের তরুণরা যদি শক্তিশালী হয় তাহলে আমাদের দেশ শক্তিশালী হবে। আর আমাদের দেশ শক্তিশালী হলে আমরা কোন দল করছি, কোন মতবাদ ফলো করি, তার চেয়ে বড় সুবিধা আমরা যেটা পাবো যে শক্তিশালী দেশের একজন শক্তিশালী নাগরিক হিসেবে আমরা সবাই কিন্তু সুখ সমৃদ্ধি নিয়ে বেঁচে থাকার সুযোগ পাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।